গোলাম মোল্লা রনিকে দিয়ে আমি একটু শুরু করি। সেটা হচ্ছে আজকে মানে আলোচনা তো সব কিছুতে চলতেই থাকে, কিন্তু গতকাল রাত পর্যন্ত আসলে যে জিনিসগুলো হচ্ছিল সেটা হচ্ছে এই সাবেক বা বর্তমান সেনা কর্মকর্তারা শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে আসবেন কিনা, নাকি সামরিক আদালতে তাদের বিচার হবে, তাদেরকে নিয়ে আসবে কিনা, এটা অনেক মানে রাত ভরও ছিল সেই আলোচনা। সব শেষ করে তারা এসেছেন ট্রাইব্যুনালে, কিন্তু তারপরেও আলোচনাটা শেষ হয়নি, কারণ সাব জেলে তাদেরকে রাখা হচ্ছে, কেন প্রিজন ভ্যানে নিয়ে আসা হলো, আসলে তাদের হবে কিনা, যারা গুমের শিকার হয়েছিলেন তারা অভিযোগ করেছেন সাব জেলে থাকা অবস্থায় বর্তমানে যারা আছেন তাদের সাথে তাদের যোগাযোগ তাদেরকে এক ধরনের ঝুঁকির মধ্যে ফেলবে, মানে অনেকগুলি ঘটনা একসাথে যুক্ত হয়েছে। তার চেয়ে বড় ঘটনা যেটা যুক্ত হয়েছে জনমনে একটা কথা, যেহেতু সেনাবাহিনী বা বাহিনীগুলোর সাথে রাজনৈতিক একটা সম্পর্ক সবসময় মানুষ সুসম্পর্ক দেখতে চায়, এইটা কি আসলে কোনো বৈরিতার শুরু করলো নাকি শেষ করলো নাকি আসলে কি? ধন্যবাদ মুন্নি। এখানে যা কিছু হলো এটা বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে কখনো হয়নি। আমাদের দেশের যে সেনাবাহিনী এটি মূলত পাকিস্তানি ধাঁচে গড়ে ওঠা। তো পাকিস্তানি আর্মি সম্পর্কে যেটা বলা হয় সেটা হলো যে পৃথিবীর সব দেশের একটা করে সেনাবাহিনী আছে, আর সারা দুনিয়াতে একটি মাত্র সেনাবাহিনী আছে যার জন্য এক্সক্লুসিভ একটা দেশ আছে, সেই দেশটি হলো পাকিস্তান। তো আমাদের যে মিলিটারি একাডেমি এবং পাকিস্তানের যে মিলিটারি একাডেমি, আমাদের ট্রেনিং থেকে শুরু করে প্রায় সকল কিছুই প্রায় সেম। অর্থাৎ ওখানে যে ট্রেনিং, ওখানে যে ম্যানুয়াল, সেখানে যে শত্রু হিসেবে ওয়েস্টার্ন ফ্রন্টে ভারতকে দেখানো হয়, আমাদের এখানে ট্রেনিংও শত্রু হিসেবে কিন্তু ভারতকেই ট্রেন আপ করা হয়। তো সেই ক্ষেত্রে স্বাধীনতার পর যে সরকারই আসুক, সেটা সামরিক সরকার, ১/১১ সরকার কিংবা এখনকার সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, সব ক্ষেত্রেই উত্তরপাড়া ক্যান্টনমেন্টের একটা গুরুত্ব ছিল। দ্বিতীয়ত এখানে গুরুত্ব বলে ভুল হবে, আসলে একটা ভয় ছিল, সেনাবাহিনীকে মানুষ ভয় করত। ডিজিএফআই এর নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের জ্ঞান মানে সেই কাজ করতো না, আতঙ্কে হাত পা থরথর করে কাঁপতো। তো এইটা ধীরে ধীরে ৭৩ থেকে ৭২ থেকে ম্যাটিকুলাসলি জ্যামিতিক হারে বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার পরে এই যে শেখ হাসিনার পতনের পরে এই পুরো একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে, এখানে আসলে খুব যুদ্ধ হচ্ছে মানুষের অতীত বিশ্বাস, বাস্তবতা, সেনাবাহিনীর কর্মদক্ষতা এবং বর্তমান সরকারের কর্মদক্ষতা সব মিলিয়ে একটা হ্যাফহ্যাজার্ড অবস্থা। তো এই অবস্থাতে এই যে এখন যে মবগুলো হচ্ছে বা রাস্তায় সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে, যেভাবে লাঠি হাতে নিয়ে পুলিশের মতো করে দৌড়াচ্ছে, তারপরে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ, আনসার বাহিনী, তারপরে সেনাবাহিনী একত্রে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছে এবং সাধারণ জনগণ ২ জন ৩ জন ৪ জন, তারা একটা সময় একটা আনসারকে দেখলে ভয় পেত। এখন আনসারবাদ, পুলিশবাদ, মিলিটারিবাদ সবাইকে তারা পাত্তা দিচ্ছে না। এই জিনিসটা বাংলাদেশে কখনো হয়নি, ইতিপূর্বে কখনো হয়নি। ফলে এটার যে আফটার ইফেক্টটা কোন পর্যায়ে যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না, এবং এটা গবেষণা করে বের করা সম্ভব নয়। বিকজ ১৮ কোটি মানুষের যে মন এবং মানসিকতা, আপনি রাতারাতি ২ লক্ষ বন্দুক বা ২ লক্ষ সৈন্যবাহিনী দিয়ে সম্ভব নয়, যেটা হারিয়ে ফেলেছি আমরা। এটা হলো ফার্স্ট। সেকেন্ড থিং হলো এই যে একটা বিচার নিয়ে যে সকল ঘটনাগুলো ঘটেছে, এটা মূলত অতীতের ভয় থেকে আমরা এই আশঙ্কাগুলো করেছি। তারা আসবে কি আসবে না, তারা মার্শাল ল জারি করবে কি করবে না, তারা সরকারের হুকুম মানবে কি মানবে না। আবার এই যে তারা এলেন, এখানে দেখবেন যে কতগুলো জিনিস ঘটেছে। তারা সকাল ৭টায় এলেন, তো হাইকোর্টের একটা পরিপূর্ণ একটা বেঞ্চ সকাল ৭টায় খোলা হবে, আসামিরা সকাল ৭টায় সেখানে প্রিজন ভ্যানে আসবে এবং কোনো প্রিজন ভ্যান বাংলাদেশে এয়ার কন্ডিশনিং হবে। আবার ক্যান্টনমেন্টের মধ্যে একটা সাবজেল হবে, যদিও সাবজেল কিন্তু পাকিস্তান জামানত ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, যেখানে বঙ্গবন্ধুর বিচার হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন সমালোচনা করছি এই কারণে যে আমাদের সেই সেনাবাহিনী সম্পর্কে, ক্যান্টনমেন্ট সম্পর্কে, ডিজিএফআই সম্পর্কে আগের যে ভয় এবং ভীতিগুলো ছিল এগুলো এখন আর নেই। আমাদের মধ্যে এখন অনেকেই ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে যেতে চাচ্ছে, অনেকে ডিজিএফআইকে কচু ক্ষেত বলে ঠাট্টা মস্করা করছে,
তারপরে অনেকে ডিজিএফআই অফিস ভেঙে ফেলার কথা বলছে, অনেকে বলছে এখন ডিজিএফআই এবং র্যাব এ দুটো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। এখন বলছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে এবং এটা প্রকাশ্যে বলা হচ্ছে। এরপরে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার মতো কথাবার্তা বলা হচ্ছে, যেগুলো আমরা 80-র দশকে যখন ছাত্র রাজনীতি করেছি আমরা যেগুলো কল্পনাই করতে পারি না। আমরা তো নীলক্ষেত পুলিশ ফাঁড়ির যে কর্মকর্তা, একজন সাব ইন্সপেক্টর, একজন সার্জেন্ট, তার সাথে বন্ধুত্ব করতে পারলে ছাত্র নেতারা মনে করতে না জানি আমাদের একটা বিরাট সেফগার্ড হয়ে গেছে। তো সেখানে একজন মেজর জেনারেলকে ধাক্কা দেওয়া, একজন আইজিকে জেলখানাতে নেওয়ার সময় তাকে 2 সেটের ডিম মারা, এগুলো এখন একটা ফ্যাশন এবং স্টাইলে পরিণত হয়েছে। ফ্যাশনের স্টাইল নাকি আপনারা যখন ছাত্রনেতা ছিলেন তখন আপনাদের যে মানে সাহস বা শক্তির জায়গা ছিল এখন তাদের অনেক বেশি? আমাদের ছাত্র না, সেটা নয়। আমাদের ছাত্রনেতা, আমাদের সময় যারা কর্মী ছিলেন এবং ছাত্র নেতা ছিলেন, সবাইকে পড়তে হতো এবং পরিশ্রম করতে হতো এবং মুগ্ধতা দিয়ে একে অপরকে খুশি করতে হতো। যেমন রিপন ভাই আছেন, এখন তিনি বক্তব্য দিতেন, তিনি যখন বক্তব্য দিতেন ছাত্রলীগের ছেলেরাও কিন্তু তার বক্তব্য শুনতে আসতেন, এরকম ছিল। আবার ওবায়দুল কাদের সাহেব যখন বক্তব্য দিতে আসতেন, ফজলুর রহমান সাহেব যখন বক্তব্য দিতেন, তখন অনেক ভিন্ন মতের যারা লোকজন তারা কিন্তু সেখানে শুনতে আসতেন। এমনি জহিরুদ্দিন স্বপন আসলেন বাইরে থেকে এসে ছাত্রমন্ত্রী হয়ে, যখন তিনি বক্তব্য দিতেন সবাই কিন্তু দাঁড়িয়ে দিয়ে ডাকসুতে শুনতেন। তাহলে এই যে তারা যে বক্তব্য দিতে আসতেন তাদের একটা প্রস্তুতি ছিল, আমাদের একটা প্রস্তুতি ছিল, ওই জিনিসগুলো এখন নেই। নেতা কর্মীদেরকে টাকা দেবে, কর্মীরা নেতার কাছ থেকে টাকা নেবে, একসাথে নেতার সামনে বসে বসে চা সিগারেট খাবে, মদ গাঁজা নিয়ে আলাপ আলোচনা করবে, ডিসিএসপি ট্রান্সফার নিয়ে আলোচনা করবে, কোন জায়গা থেকে নেতা এবং কর্মী একসাথে বসে ফ্ল্যাট কেনা যায় কিনা বা অন্য কোনো ফ্ল্যাট করা যায় কিনা, মানে দুষ্টুমি করা যায় কিনা, নেতা এবং কর্মী একসাথে বসে দুষ্ট চিন্তা ভাবনা করছে। এটা আসলে আমাদের ডিকশনারিতে ঢুকছে না, আমরা এটা আসলে ভাবতেই পারি না। আমরা যেটা দেখছি বা শুনছি আমাদের কাছে বিশ্বাস হচ্ছে না। তো যেটা বললাম যে এই যে এখন যে বিচারটা হচ্ছে, এই বিচারটা কিন্তু বহুদূর গড়াবে, বহুদূর গড়াবে। যে সকল কথা সামাজিক মাধ্যমে ভাসছে তার মধ্যে যেমন দেখা গেল যে যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল, তো এখন একটা গ্রুপ যেমন বলা হচ্ছে যে কাজটা ঠিক হচ্ছে না, সেনাবাহিনীকে এভাবে খেপিয়ে দিয়ে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়ে পুরো দেশটিকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এটা আখেরে ভালো হবে না, গণতন্ত্রের জন্য ভালো হবে না, এই ধরনের কথা যেভাবে বলা হচ্ছে, একইভাবে কিন্তু বলা হচ্ছে যে এই ট্রাইব্যুনাল বা এই ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর এরা এই যুগের শ্রেষ্ঠ সন্তান, তারা এই যুগের জুলিয়াস সিজার, তাদের একেবারে কপাল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরোটাই কলিজা। এইভাবে কিন্তু কার্টুন আঁকা হচ্ছে, তাজুলের কার্টুন আঁকা হচ্ছে যে এর শরীরে তার কলিজা ছাড়া আর কোনো কিছু নাই, তার এত সাহস। তো এই যে তাকে কিন্তু হিরো বানানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আবার এই যে যারা এখানে আসামি হয়েছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা থেকে শুরু করে কখন কি কাজ করেছে সব কিছু করছেন। আবার আর এক গ্রুপ বলা শুরু করছে, এর মাধ্যমে আজরাইল চিনানো হচ্ছে, অর্থাৎ এই 15 জন দিয়ে শুরু হলো, এরপরে 25 জন, এরপরে 30 জন, এরপরে আরও যে কথাগুলো বলা হচ্ছে যে এই বিষয়গুলো মিনিমাইজ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে যারা এখানে বাদী ছিলেন, বিশেষ করে ব্রিগেডিয়ার আমান আজমি, তার কাছে সাহায্য চাওয়া হয়েছে, সহযোগিতা চাওয়া হয়েছে, মিনিমাইজ করা হয়েছে, মিনিমাইজ করার চেষ্টা করা হয়েছে, তিনি রাজি হননি। মানে এই যা কিছু আমরা শুনছি বা হচ্ছে, এটা আমাদের বিচার ব্যবস্থা বলেন, সেনাবাহিনীর রুলস অফ বিজনেস বলেন, আমাদের দেশের রাজনীতির ধরন প্রকৃতি বলেন, এর থেকে একেবারে সম্পূর্ণ আলাদা। যেভাবে ধরেন বাংলাদেশে হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তার, নাসিরুদ্দিন পাটোয়ারি, মানে ওনাদের মতো এরকম রাজনীতির তরুণ মহানায়ক এত অল্প বয়সে 18 কোটি মানুষের কিংবদন্তি নেতা হতে পারেন, এটা তো আমরা আসলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে স্বপ্নেও কল্পনা করিনি। আমাদের উপর যদি পিঠের উপর একটা হিটার চেপে ধরা হতো, তারপরে যদি বলা হতো একটা ইস্ত্রি চেপে ধরা হতো বা কারেন্টের শর্ট দেওয়া হতো, যদি বলতো যে তোমরা বিশ্বাস করো যে আজ থেকে মানে আগস্ট মাসের 1 তারিখে একটা হিটারে একেবারে ইলেকট্রিক শক দিয়ে ইলেকট্রিক চেয়ারে যদি আমাকে বসিয়ে বলা হতো তুমি খালি বলো এ জাতির অবিসংবাদিত নেতা হিসেবে আগামী দিনে 4 দিন পরে সার্জিস নামে এক যুবক পুরো জাতির অবিসংবাদিত নেতা হিসেবে আসছেন, হাসনাতের কথায় দেশ চলবে, এখানে দেয়ার ইজ এ মাহফুজ, উনি আসবেন, উনি দেশের মাস্টার মাইন্ড হবেন, মন্ত্রী হবেন এবং ওনার কথা মতো ডক্টর মোহাম্মদ ইউনূস চলবেন এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিবেন। এই কথা যদি আমাকে একেবারে ইলেকট্রিক চেয়ারে শক দিয়ে খালি বলতে বলা হতো তবুও আমার কিন্তু সাহস হতো না। কিন্তু যেটা দেখেন 1 তারিখে 2024 সনের অসম্ভব ছিল সেটা ঘটে গেছে। তো এখন বাংলাদেশে তো প্রতিদিনই অবিসংবাদিত নেতা ভাবেন
ভাবার বড় ব্যাপার না, আমি কি ভাবলাম না। আপনি শব্দটা ব্যবহার করেছেন, আপনি বলেছেন তারা কিংবদন্তি অবিসংবাদিত নেতা। অবশ্যই কিংবদন্তির অবিসংবাদিত নেতা, কেন গত 14 মাসে তারা যে কাজ করেছে, এই কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হিস্ট্রিতে নেই, এই কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ইতিহাসে নেই, শাহ আজিজুর রহমানের ইতিহাসে নেই। এমনকি হোসেন শহীদ সরওয়ার্দী সাহেব কখনো বলতে পারবেন না হাসনাত যে ভাষায় কথা বলে পুরো জাতিকে মানে সে একটা দিক নির্দেশনা দিয়েছে, এরকম দিক নির্দেশ হোসেন শহীদ সরওয়ার্দী দিতে পেরেছে। আপনি কেন তাকে কিংবদন্তি বলবেন না বলেন? অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো আবার। আমি ডক্টর আসিফুজ্জামান রিপনের কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। একদম স্পষ্ট করে ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমরা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বলতে শুনেছিলাম, তিনি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলেছিলেন যে বাহিনীর সাথে প্রধান উপদেষ্টার বা এই সরকারের কোনো দূরত্ব হোক সেটা বিএনপি চায় না। আজকে যে ঘটনাটা, এবং খুব দৃঢ় গলায় সেটা, মানে সেই বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছিল যে আপনারা তীব্রভাবে চান যে এখানে কোনো দূরত্ব তৈরি না হোক। আজকের এই 15 জনের আশা, তাদেরকে জামিন চাওয়া, জামিন মঞ্জুর না হওয়া, জেলে যাওয়া, এই সব কিছুতে কি আপনার মনে হয়েছে যে এই সরকারের সাথে দূরত্বটা আসলে শেষ পর্যন্ত হলোই, মানে সেনাবাহিনীর? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে আরও ধন্যবাদ জানাতে চাই যে আপনি বিএনপির এক নেতার শরীরী ভাষা পর্যবেক্ষণ করার জন্য এবং উপলব্ধি করার জন্য, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা তো কোনো সরকারের জন্যেই, শুধু বাহিনী কেন, কোনো সরকারের জন্যই রাষ্ট্রের কোনো অঙ্গের মধ্যে বিরোধ থাকা এটা কি ঠিক? নিশ্চয়ই না। একটা সরকার চলবে স্বাভাবিকভাবে, বা সরকারের দায়িত্ব পালন করবে স্বাভাবিকভাবে, না সরকার তার যে টার্মস অফ রেফারেন্স সেই অনুযায়ী সরকার দায়িত্ব পালন করবে। সেই দায়িত্ব পালন করতে যে তিনি প্রশাসনের সাথে মুখোমুখি হবেন, বিচার বিভাগের মুখোমুখি হবেন, মিডিয়ার মুখোমুখি হবেন, পুলিশ আনসারের মুখোমুখি হবেন, মানে মুখোমুখি মানে বৈরিতার কথা বলছি, অথবা সেনাবাহিনীর মুখোমুখি হবেন, অথবা জনতার মুখোমুখি, সেটা তো তাহলে তো সরকার দায়িত্ব পালন করতে পারবে না। আমাদের পার্টির অবস্থানটা হচ্ছে ইন এনিওয়ে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সাথে সরকারের মুখোমুখি হতে হবে কেন? সরকারের দায়িত্ব হচ্ছে এটা সুশাসন নিশ্চিত করা, জনগণের সন্তুষ্টি সাপেক্ষে সরকার সুশাসন নিশ্চিত করবে, এবং এটা করার জন্য সরকার যা যা করণীয় সরকার সেটাই করবে। এবং সরকার কি কাজটি করবে এটা তো ভেরি মাচ ডিফাইন্ড, তাই না? এটি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ইট ইজ নট এক্সপেক্টেড, সোজা কথা প্রত্যাশিত নয় যে মানে অতি বিপ্লবী সাজাও দরকার নেই, আবার আপনার কোনো বিষয় কম্প্রোমাইজ করার দরকার নেই, বাড়াবাড়িটা কোনোটাই ভালো না। কিন্তু রাষ্ট্র তো তার নিজস্ব আইনে চলবে, সেটা তো আপনি মানে ডিনাই করতে পারবেন না। যেমন অপ্রয়োজনীয় অনেক কাজ করাও যেমন ঠিক না, যেমন মনে করেন এখন টিচাররা স্ট্রাইক করছেন, আউটসোর্সিংয়ের মানে যারা আউটসোর্সিংয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন সরকারের, তারা সরকারি নিয়োগ চান, সুযোগ সুবিধা চান। তো অনেক কিছু আমরা তো দেখলাম যে মানে আন্দোলন জমতে বা করতে করতে একটা জায়গায় আবার যমুনা অভিমুখী হয়ে যায় অনেকে। সরকারের তরফ থেকে সরকার যেটা বলতে পারতো বলছে এই কারণে যেটা এখন পর্যন্ত করেননি সরকারের তরফ থেকে, অথবা সরকার লাভস টু লিসেন অল দোজ থিংস, গভর্নমেন্ট এই কথাগুলো শুনতে চায়, মানে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অর্গানাইজেশনের দফা দাবিগুলো। সরকার যেটা বলতে পারতো যে উই আর এন ইন্টারিম গভর্নমেন্ট, আমরা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে একটা অস্থায়ী সরকার, একদম ক্ষণস্থায়ী সরকার, তাই না? শব্দটার সাথেই মনে হচ্ছে যে এরা একটা স্বল্পমেয়াদী একটি সরকার। একটা স্বল্পমেয়াদী সরকারের দায়িত্ব নয় অনেক পলিসি ইস্যুজে সিদ্ধান্ত নেওয়া, খুব ক্লিয়ার। আপনি মহার্ঘ ভাতা দেবেন কেন? নো, ইটস নট ইউর রেসপন্সিবিলিটিস। আপনি বেতন বোনাস বাড়াবেন কেন? ইট ইজ নট ইউর রেসপন্সিবিলিটিস। আপনি এমপিও ভুক্তদের বেতন বাড়াবেন বা এটা দেবেন, এটাও আপনার দায়িত্বের অংশ না। মানে এই মেজর ইস্যুসগুলো না। আপনার প্রাথমিক দায়িত্বটা হচ্ছে যে আপনার দেশটা যে একটা 5ই অগাস্টে যে একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একটা পরিবর্তন সংগঠিত হয়েছে, পরিবর্তনটা যাতে কনসলিডেটেড হয়, এটাকে যাতে সংহত করা যায়, পরিবর্তনটাকে যাতে সংহত করা যায়, সেটার জন্য ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে আপনি একটা সংলাপে নিয়ে এসছেন, আপনি একটা ঐক্যমত্য কমিশন করে, দিস আর অল রাইট থিংস। কারণ আমাদের দেশের পলিটিক্যাল পার্টিসগুলো লিডার্সরা তারা তো মুখোমুখি হতেন না,
তো অনেকগুলো রাজনৈতিক দল একসাথে বসেছেন, কথা বলেছেন, মত পার্থক্যগুলো কমিয়ে এনেছেন, কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সবই ঠিক আছে। এগুলো তো একটা আলোচনা, সংলাপ, ডিসকাশন হয়েছে, খুব ভালো জিনিস। কিন্তু সরকার এটা হচ্ছে আপনার মিনিমাইজ করার জন্য পলিটিক্যাল পার্টিসগুলো, তারা তো ইলেকশনের তো স্টেক হোল্ডার, তো তারাই তো আপনি তাদেরকে কাছাকাছি জায়গায় নিয়ে এসেছেন। মেজর পরিবর্তনগুলো কি চান, আপনার ঐক্যমতের মধ্য দিয়ে আপনার প্লেজেস মানে যে প্রতিশ্রুতিগুলো সেগুলো জাতির সামনে কালেকটিভলি নিয়ে আসতে পেরেছেন। এগুলো দিজ আর অল মানে অ্যাচিভমেন্টস। বাট অ্যাট দ্য সেম টাইম আননেসেসারিলি সরকার কতগুলো মানে জিনিস ইনভাইট বলবো না, বাট বলতে পারেন যে অ্যালাউ করেছেন। তার একটা কথা বলে দিতে পারতেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আপনার দফা দাবি, আপনার অভিযোগ, আপনার সেনা কর্মকর্তাদের বিচারও কি ছাড়া দরকার ছিল আপনি মনে করেন? নো নয়, আইনের কতগুলো মানে আপনার স্বাভাবিক দেশে চুরি হবে, কথার কথা, চোর আপনি ধরবেন, এটা তো ধরো কোনো মানে বাধা নেই। কোনো জায়গায় চাঁদাবাজ চলছে, সেটাকে আপনি প্রিভেন্ট করবেন, সেটাকে শক্ত হাতে দমন করবেন। এগুলো আইনি প্রক্রিয়ার যত স্বাভাবিক বিষয়গুলো আছে, এগুলো তো ডিসিশন ব্যাপার না যে আমি এরশাদের মানে কি বলে, দুঃখিত, আপনার শেখ হাসিনা আমলে যে সমস্ত পুলিশ মানে ঝামেলা করেছে, জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, বেনজির অথবা মানে এর পরের আইজি টাইজি যারা ছিল, এরা যে সমস্ত বাড়াবাড়ি করেছে, অথবা আপনার হাউনের হোটেলের ব্যাপার স্যাপারগুলো, এগুলো আপনি আমলে নেবেন, এগুলো নির্বাচিত সরকার করবেন তা না। আমি প্রথমে বলেছি যে আপনার অভ্যুত্থানকে সংহত করার জন্য, অভ্যুত্থান বিরোধী যে চক্রটি, যে শক্তিটি আছে, তাকে যদি আপনি দমন করতে না পারেন, তাকে যদি কন্টেইন করতে না পারেন, তাহলে তো আপনি কখনই আপনার যে জুলাই আপরাইজের যে স্পিরিট, এটাকে তো আপনি কনসলিডেটেড করতে পারবেন না। সুতরাং কনসলিডেশনের জন্য আপনাকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা করতে হবে। কিন্তু আপনার তো নতুন করে বিবাহ আইন, মুসলিম বিবাহ আইনের সংশোধনী আনা দরকার নাই, খুব ক্লিয়ার কাট। আপনার নতুন করে মানে যেগুলো সেটেলড ইস্যুস অথবা যেটা টাচ না করলেও চলে, সেগুলো না করলেও চলবে, তাই না? আপনি কি বলে আপনার দেশ, আপনার এলডিসির জন্য প্রস্তুত কিনা, আপনি সেতে আপনার মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ থেকে আপনি যে এখন মিডল ইনকাম গ্রুপে যেতে চান, মধ্যম আয়ের দেশে যেতে চান, আপনার দেশ প্রস্তুত কিনা, অর্থনীতি সাপোর্ট দেয় কিনা, এটা তো আপনাকে ভাবতে হবে। গতকালকের রিপোর্ট আপনি নিশ্চয়ই পড়েছেন, $4.5 $4.5 বিলিয়ন আমার রিজার্ভ ঠিক রাখার জন্য, $4.5 বিলিয়ন লাস্ট ফেজে আইএমএফ থেকে সরকার যে সহযোগিতা চাচ্ছে, সেটা একটা লাস্ট একটা সেগমেন্ট ছিল $4.5 বিলিয়ন। তারা দিবে না, নির্বাচিত সরকার না। কিন্তু আমার পয়েন্ট অন্য জায়গায় ছিল। আমি জানি হয়তো ইচ্ছে করে আপনি এড়িয়ে যাচ্ছেন ঘটনাটা, আমি বুঝতে পারছি না। কারণ প্রথমত আমি একটু প্রশ্নটা করি, ডক্টর আসাদুজ্জামান রিপন, আমি প্রশ্নটা খুব স্পষ্ট এবং সরল। আপনারা রাজনৈতিক দল হিসেবে যদি স্পষ্ট করেন, তাহলে জনগণের ভিতরে একটা স্বস্তি হয়। স্বস্তির জায়গাটা আমি বলি, আমি আপনাকে বলতে চাই, জনগণ অস্বস্তিতে আছে না। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, জনগণ অস্বস্তিতে আছে, জনগণ ডিসকমফোর্টে আছে। এটা আপনি যেমন বিএনপির নেতা শরীরী ভাষা বোঝেন, জনগণের ডিসকমফোর্টটা কিভাবে বোঝেন সেটা আমাকে একটু বুঝিয়ে বলেন। ওইভাবে আমরা শুধু বিএনপি নেতাদের না, আমাদের সকলের শরীরী ভাষা বুঝতে হয়। কারণ সাংবাদিকের কাজই হচ্ছে মুখে একটা বা অন্যভাবে অনেকটা বলেন কিনা সেটা দেখাটা আমাদের দায়িত্বের মধ্যে থাকে। কাজে যখন আপনি খুব দৃঢ় কণ্ঠে কিছু বলেন, সেটা মানে আপনি ওইটাকে অর্থবোধকভাবে বলেন, অর্থবোধকভাবে বলেন। কিন্তু এখন যদি আপনার মনে হয় যে না, একদমই স্পষ্ট, আপনাকে বলতে চাই, আপনি যেটা আমি স্পষ্টভাবেই বলেছি, আমি স্পষ্ট ভাষায় বলেছি, সেটা হচ্ছে যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমার দল মনে করে, খুব ক্যাটেগরিক্যালি মনে করে, যে সরকার বা রাষ্ট্রের সাথে কোনো প্রতিষ্ঠানের আমি কনফ্লিক্ট আমি অ্যালাউ করি না, আমি ইনভাইট করি না। সেটা বিচার বিভাগ হোক, সেটা আপনার মানে প্রশাসন হোক, সেটা আপনার মানে পাবলিক প্রতিষ্ঠান বলেন, ইভেন মিডিয়া বলেন, শুধু কথা আমি কনফ্লিক্টে যাব না। আমি তো কনফ্লিক্ট আমরা সেটাই জানতে চাচ্ছি, কারণ আমরা নির্বাচনমুখী হয়েছি সবাই। সেটা আমি রেজুলেশনে যাব, কনফ্লিক্ট রেজুলেশনে যাব। গোলাম মোরানি যে প্রসঙ্গটা আসলে রেখে গিয়েছিলাম, হঠাৎ করে নেবেন না? কোনটা? অবশ্যই নিব, ঠিক আছে, আমি এখনই আসবো আপনার কাছে। গোলাম মোরানির কাছে আমার প্রশ্নটা একটু জেনে যাই, তাহলে ডক্টর আসাদুজ্জামান রিপনকে আমার জানা বেশি সহজ হবে, কারণ কোনোভাবেই জানা যায় না। কারণ রাজনীতিবিদরা খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে এখন কথা বলেন, আমরা সাধারণ জনগণ বুঝতে পারি না। এখন না, নিশ্চয়ই আমি কথাটা নিয়ে এর জন্য আমি আসছি। গোলাম মোরানি, যেটা হচ্ছে হঠাৎ করে আমরা জুলাই সনদের পর এক ধরনের
যদিও একটু শঙ্কার জায়গা ছিল, অস্বস্তির জায়গা ছিল যে এনসিপি সেখানে যায় নাই, কিন্তু শেষ পর্যন্ত যাবে এরকম একটা ধরে নিয়ে সবাই আমরা একটা স্বস্তির জায়গা যে শেষ পর্যন্ত নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, যেহেতু যে জুলাই সনদকে কেন্দ্র করে এত কিছু হচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম গতকাল হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার শব্দটি কোথা থেকে জেনে চলে আসলো, এবং বিএনপি বলল যে তত্ত্বাবধায়ক সরকারের মতো সরকার, এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করুক, তারা সেটা চায়, বা তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হোক। ঠিক শব্দটা কি আমরা এখন স্পষ্ট হতে পারলাম না কারোর কাছে। কেন হঠাৎ করে এই তত্ত্বাবধায়ক শব্দ যখন 3 মাস পরে নির্বাচন? মানে মূল ব্যাপারটা হলো কি, বিএনপি একেবারে যেদিন বিপ্লব হলো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা বিএনপি নেতাকর্মী এবং একই সঙ্গে বিএনপি সর্বোচ্চ নেতা যিনি আছেন তারেক রহমান সাহেব, তাদের মধ্যে একটা বিশ্বাস যে আজকে যদি নির্বাচন হয় তাহলে 280টা সিট পেয়ে আমরা সরকার গঠন করতে পারবো, এবং কোনো মতে জাস্ট পাবলিককে যদি একটু সুযোগ দেওয়া হয় তারা শুধুমাত্র ধানের শীষে একেবারে সিল দিয়ে আল্লাহু আকবার বলে তারেক রহমান সাহেবের ক্ষমতায় বসাবেন। তো এইরকম একটা শতভাগ নিশ্চিত বিজয় এবং 20 বছরের অপেক্ষা, সেই সরকারি পদ পদবি রাষ্ট্র ক্ষমতা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে একটা স্বপ্ন থাকে, তো এই স্বপ্নটার যেন ভেঙে না যায়, তো এবং এই স্বপ্নটার পূরণে যেন কোনো বাধা না হয়, এজন্য এই সময়টিতে গত 14টি মাসে এনসিপি বলেন, জামাত বলেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদেরকে রাজি করার জন্য, খুশি করার জন্য, সোজা রাখার জন্য বিএনপি যে ধৈর্য প্রদর্শন করে চলেছে, এবং বিএনপি এখানে যে ভদ্রতা দেখিয়েছে, বিনয় দেখিয়েছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে, 1000 বছর ইতিহাসে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ক্ষমতায় যাওয়ার জন্য এতটা টেকনিক্যাল, এতটা ধৈর্য, এতটা ভদ্রতা কখনো দেখায়নি। মানে আসে না ওই যে শাহ আব্দুল করিমের সাহেব, যে আমি এই মিনতি করি গো সোনা বন্ধু ভুইল না আমাকে। তো এখন আসলে তারা সবাইকে মানে তুষ্ট করে, সবাইকে খুশি করে, সবাইকে হাতে পায়ে ধরে, তারপরে সবাইকে পিঠে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে যে বাবারে সোনারে এই শিডিউল ঘোষণার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে। তা আমি মাঝে মধ্যে একা একা হাসি যে বিএনপির এই ধৈর্যটা, এই টেকনিক্যাল যে অ্যাবিলিটিটা, এবং তারা কিন্তু অনেকবার রাগ হয়ে গেছে আবার ফিরে আসছে, এই 90 ডিগ্রি রাগ হয়ে এখন মনে হচ্ছে এখনই ফাটাই ফেলবে, আবার সঙ্গে সঙ্গে 0 ডিগ্রিতে চলে আসছে। কখনো তারা সাহারা মরুভূমিতে চলে গেছে, উত্তপ্ত বালুকাময় অঞ্চলে, আবার সেখান থেকে 1 মিনিটে দৌড়ে এসে সাইবেরিয়াতে চলে এসে ঠান্ডা একার গলনাঙ্কে চলে গেছে। তো এই যে বিএনপির যে রিদম, রাজনীতি করার যে রিদম, এটা যদি 2012 সনে এর অর্ধেকও থাকতো, আপনি লিখে রাখতে পারেন, আমি একেবারে কনফার্ম তামার পাতে লিখে দিতে পারি 2014 সনে তামার পাতায় আমার পাওয়া যায়নি কেন যায়, তো তামার পাতায় আমি লিখে দিতে পারি যে 2014 সনে বিএনপি ক্ষমতায় আসতো, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন বা রাষ্ট্রপতি থাকতেন, তারেক জিয়াও সে 2014 সনে হতো। তো সেই যে তারা যে ধৈর্যটা এখন দেখাচ্ছেন, দুর্ভাগ্য, ইতিহাসের শিক্ষা হলো দুটো জিনিস মিনতি করে পাওয়া যায় না। একটা হলো প্রেম, হ্যাঁ, কোনো নারীর প্রেম বা পুরুষের প্রেম আপনি হাতে ধরেন, পায়ে ধরেন, কান্নাকাটি করেন, সারাদিন কোনো প্রেমিক বা প্রেমিকার বাসার সামনে অনুসরণ করেন, গড়াগড়ি করেন, এই কাজ করে জীবনে কোনো প্রেমিক বা প্রেমিকা সফল হয়েছে একটা সিঙ্গেল উদাহরণ নেই, বরং আরও ঘৃণা বাড়তে থাকে। একইভাবে ক্ষমতার চেয়ারটা এটা জোর করে ছিনিয়ে আনতে হয়, বাধ্য করতে হয়। প্রতিপক্ষ যার কাছে চেয়ারে বসা থাকে তাকে এমন ভয় দেখাতে হয় যে আপনাকে আব্বা ডাকবে, সকালে একবার আব্বা ডাকবে, বিকালে একবার খালু ডাকবে, তারপরে বলবে যে এক্ষুনি আমি চেয়ার ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দেওয়ার পরে যেন আমার প্রাণটা অক্ষত থাকে এই সিকিউরিটি দেন। এরকম একটা পরিস্থিতি না হওয়া পর্যন্ত কেউ কখনো চেয়ার ছাড়ে না, আর কেউ কখনো সেই চেয়ারে যেতে পারে না। যদি তা হতো তাহলে এই 16 বছরে শেখ হাসিনা এভাবে থাকতে পারতেন না। তো সেই দিক থেকে বিএনপি এখন যে কৌশল অবলম্বন করছে, ফর স্যাটিসফ্যাকশন গান্ধীবাদী আন্দোলন, ফর স্যাটিসফ্যাকশন, এটা অনেক সুন্দর সুন্দর কবিতার বই, আরব রজনীর মহানায়কের কোনো ইতিহাস, এগুলোর মধ্যে লেখা হয়, কিন্তু বাস্তবে এই ইউনূস সরকারকে, তারপর শেষে এনসিপিকে, জামাতকে একই বৃত্তে রেখে, তারপর শেষে অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল তাদেরকে সিট ছেড়ে দিয়ে ডিসেম্বর মাসের মধ্যে
নির্বাচনের শিডিউল ঘোষণা করে আর্মিকে ঠিক রেখে পুলিশকে ঠিক রেখে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে তৃতীয় সপ্তাহে একেবারে প্রধানমন্ত্রীর প্রতি অভিষেক, এটা আসলে সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত বিএনপির প্রতিপক্ষ বিএনপিকে ভয় না পাবে। কিন্তু এখন বিএনপিকে সবাই ভালোবাসছে, সবাই কুলাকুলি করছে, কিন্তু বিএনপিকে কেউ ভয় পাচ্ছে না। এখন যেভাবে মানে সেনাবাহিনীকে ভয় পাচ্ছে না, যেভাবে পুলিশকে ভয় পাচ্ছে না, একইভাবে বিএনপিকেও ভয় পাচ্ছে না। কিন্তু বিএনপি মানে ধরেন শেখ হাসিনার সাথে ডিফারেন্স কি, ছাত্রলীগের নাম শুনলে হাত থেকে মোবাইল পড়ে যেত। আপনি যদি একটা কুড়াল নিয়ে গাছ কাটতে যাইতেন, যদি শুনতেন যে যুবলীগ আসতেছে, হাত থেকে কুড়াল পড়ে যেত। এখনও যদি শেখ হাসিনা যদি কাউকে টেলিফোন করে বলে, যে কোনো এখন বড় বড় যারা কথাবার্তা বলে ডাইরেক্ট টেলিফোন করে বলে যে এই তুই নাকি এই সমস্ত কথাবার্তা বলতেছিস, আমি আসতেছি, গিয়ে দেখবে যে তার অবস্থা, তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এটা হলো রিয়ালিটি। তো রাজনীতিতে এই যে প্রতিপক্ষর মনে আতঙ্ক তৈরি করা, ভয় তৈরি করা, এই কাজটি চিরায়ত, কিন্তু এই চিরায়ত কাজটি এটাকে এখন বিএনপি গান্ধীবাদী জায়গাতে নিয়ে আসে। ডক্টর আসিফের কাছে তাহলে আমি আসি। যা কিছু বললো ডক্টর আসিফ যে বিএনপি যে জায়গাটাতে আছে, তিনি একই সাথে বলেছেন গান্ধীবাদী একটা জায়গায় আছেন, আপনারা যে করেই হোক নির্বাচন করতে চান, আপনাদের দেখে কেউ ভয় পায় না এরকম করে। এবং তিনি ফাইনালি যেটা আমরা বুঝলাম, তিনি বললেন যে এরকম অনুনয় বিনয় করে আসলে ক্ষমতার চেয়ার পাওয়া যাবে না। আপনারা কি আসলে ওই স্টেটে আছেন কি? আমি তার ল্যাঙ্গুয়েজটা তো আমি ঠিক বুঝতে পারি নাই। মানে অর্থাৎ উনি যা বলতে চেয়েছেন এটা আমার বোঝার দৈন্যতা থাকতে পারে। তো একটা জনগণকে যারা তোয়াক্কা করে না, নির্বাচনকে যারা তোয়াক্কা করে না, উইল অফ দ্য পিপুলের প্রতি যাদের আস্থা থাকবে না, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো জনগণকে ভয় ভীতি নানান কিছু দেখে তারা নির্বাচিত হওয়ার চিন্তা করবে। অ্যান্ড পার্টি লাইক বিএনপি and leaders like BNP leaders, তাদেরকে যদি জনগণকে ভয় দেখিয়ে জনগণকে ভয় না, প্রতিপক্ষ একই প্রতিপক্ষকে ওই একই কথা, প্রতিপক্ষের ভেতর তো জনগণই থাকে, ভয় দেখিয়ে ক্ষমতায় আসা, এটা তো আসলে কোনো ডেমোক্রেটিক নর্মসের মধ্যে পড়ে না ইন এনি ওয়ে। আই ডোন্ট থিঙ্ক আপনি ভয় না, তাদের ভাবনার উদ্রেক ঘটাতে হবে, তাদের চিন্তার উদ্রেক ঘটাতে হবে, তাদের আপনার প্রতিপক্ষ বলেন বা আপনার প্রতিদ্বন্দ্বীদের কপালে চিন্তার ভাঁজ যাতে পড়ে সেটা করতে পারেন। কিন্তু তাদেরকে আতঙ্কিত করা বা ভয়ের পরিবেশের মধ্যে রেখে দিয়ে ইউ ক্যানট উইন দ্য ইলেকশন। এবং সেটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার তো মোটেই নয়, এবং সেটা কাম্য নয়। একটা ইন এ ডেমোক্রেটিক পলিটিতে ইউ ক্যানট থিঙ্ক অফ ইট। মানে আমি অ্যাটলিস্ট আমার ক্ষুদ্র বুদ্ধিতে বা বিবেচনা আমার কাছে তাই মনে হয়। এবং ওই পথটা বিএনপির হওয়া উচিত না। বিএনপি ভেরি মাচ ইন এ রাইট ট্র্যাক। বিএনপি সঠিক ট্র্যাকই আছে। তার কৌশলে যদি মানে পলিটিক্স হচ্ছে স্ট্র্যাটেজি তো বটে, আমি স্ট্র্যাটেজির কথাই, কৌশল শব্দটা বাংলা অনেক সময় নেতিবাচকভাবে গ্রহণ করে। ইংরেজিতে যদি আপনি বলতে চান বোঝানোর জন্য যদি আপনি স্ট্র্যাটেজি যদি বলেন, তাহলে স্ট্র্যাটেজিক্যালি বিএনপি খুব কারেক্ট মুভ করছে, ঠিকই আছে। মানুষকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি, সেই স্ট্র্যাটেজি, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা বেসিক্যালি হচ্ছে কি আপনার ইন্টারিম গভর্নমেন্ট, যেটা এটা তো আমাদের সংবিধানে এই ধরনের কোনো ব্যবস্থা লেখা ছিল না। বাট উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায়ের ফল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা আমাদের সবার সমর্থিত সরকার, A to Z আমরা এই সরকারটাকে সমর্থন করেছি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আস্থা রেখেছি, ভেরি ক্লিয়ার। এবং তার নির্বাচনের ব্যাপারে তার যে প্রত্যয়, এই ব্যাপারে আমাদের ন্যূনতম কোনো সংশয় নেই। এবং আমরা মনে করি তিনি যথার্থভাবেই নির্বাচনের দিকে এগুচ্ছেন এবং তিনি একটা চমৎকার নির্বাচন হোক সেটাও চাচ্ছেন, এতে কোনো সংশয় নেই। এখন কথা হচ্ছে কি, আপনি যেটা বলেন হঠাৎ করে, আপনার কেন মনে হলো যে হঠাৎ করে এই কেয়ারটেকার ইস্যুটা হঠাৎ করে আসলো? এটা আদৌ আসেনি। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, যেদিন বিএনপি ডেলিগেশন অর্থাৎ গত মঙ্গলবার দিন মানে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটি আদালতের অ্যাপিলেট ডিভিশনে এটা হিয়ারিংয়ের মধ্যে ছিল। কেয়ারটেকার গভর্নমেন্টটা রিভাইভ করার জন্য, রিভিউ করার জন্য বাংলাদেশের কিছু নাগরিক ইনক্লুডিং আমাদের পার্টির মহাসচিব তারা পিটিশনার হয়েছেন এটা রিভিউ করার জন্য। তো এবং সেই অনুযায়ী
আপনার অক্টোবরের 21 তারিখ, গতকালকে তো 21 গেল বোধহয়, আজকে হওয়ার কথা ছিল, একটা শুনানি হওয়ার কথা ছিল একবার। না আমি শুনানি তো গতকালকে হয়েছে, হ্যাঁ গতকাল 21 তারিখ ছিল। হ্যাঁ 21শে অক্টোবর এটা পূর্ব নির্ধারিত একটা প্রোগ্রাম ছিল, মানে সরি শিডিউল ছিল হাইকোর্টের, অ্যাকর্ডিংলি ইট ওয়াজ হার্ড, এটা শুনানি হয়েছে। তো শুনানি হওয়ার পরে এটা তো নিশ্চয়ই একটা রেজাল্ট হবে, ইদার আদালত কি বলবে সেটা তো আমি জানি না, তাই না, আমরা বলতেও পারি না। আদালত বিবেচনা করতেই পারেন যে পদ্ধতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল হয়েছে, ইট ওয়াজ নট এ পদ্ধতি। দেশের মানে পৃথিবীর কোনো দেশে রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো বিচারপতি, সেটা প্রধান হোক অথবা অপ্রধান বিচারপতি হোক, মানে অপ্রধান বলতে বোঝাচ্ছি শুধুমাত্র বিচারপতি যারা, তাই না, কেউ এই রিটায়ারমেন্টে যাওয়ার পরে পৃথিবীর কোনো দেশে আদার দেন আমাদের দেশ, এই দেশটি ছাড়া এই রং প্র্যাকটিসটা ইন্ডিয়াতে করা হয় না, নেপালে করা হয় না, উন্নত দেশগুলো তো মোটেই করা হয় না। সোজা কথা, আপনার শোনার মেয়াদ নাই, আপনি কালকে চলে যাবেন, আজকে আপনি কেন নতুন করে মামলা নিচ্ছেন, কেন শুনবেন? আপনি তো এটাকে অ্যাভয়েড করবেন, বরং পুরনো মামলার রায়গুলো আপনি দিয়ে যাবেন। দ্যাট ইজ দ্য নর্ম, দ্যাট শুড বি। আচ্ছা, তাও আনফর্চুনেটলি আমাদের দেশে মানে সিনহা সাহেব থেকে শুরু করে আপনার শামসুদ্দিন সাহেব থেকে শুরু করে সবাই এই অকর্মটি তারা করেছেন, বাস্তব কথা হচ্ছে এইটা। তো এখন আদালতে যে পদ্ধতিতে 1.5 বছর পরে নাতি পোতা পেলে রিটায়ারমেন্টে যাওয়ার পরে সে একটা রায় দিয়ে দিল, ফরমাইসে রায় দিল, দ্যাট ওয়াজ নট অ্যাকসেপ্টেড। আমরা সংক্ষুব্ধ, আমরা অ্যাগ্রিভড, আইনি ভাষায় আমরা অ্যাগ্রিভড, মানে নাগরিক সমাজ আমরা অ্যাগ্রিভড। এখন এটা একটা, কিন্তু আওয়ামী তো আমরা একটা প্রতিকার পাইনি, এই জন্য আমরা রিভিউ করার জন্য আমরা পার্ট হয়েছে, আমাদের পার্টিও পার্ট হয়েছে। সেটা এখন আদালত যদি বলে দেয়, কথার কথা, আদালত যদি, আমি জানি না আদালত কি তাদের মানে বিজ্ঞ আদালত কি রায় দেবেন সেটা তাদের ব্যাপার। যদি বলে দেন যে কেয়ারটেকার সিস্টেমটা রেস্টোর করা হলো, ওটা বেআইনি ছিল ইত্যাদি, তাহলে হোয়াট উইল বি দ্য পজিশন অফ দ্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন? তখন এই জন্য আমাদের পার্টির তরফ থেকে, আমার পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট ক্যান টার্ন ইনটু এ কেয়ারটেকার গভর্নমেন্ট। অনেক ধন্যবাদ। আমাকে আপু আরেকটা লাইন বলতে দেন, যদি এই ইউনূস সরকারটাই যদি আপনার কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশনে হয়, কেয়ারটেকার গভর্নমেন্টে তো আগে একটা মানে বিধান ছিল যে ইমিডিয়েট প্রধান বিচারপতিরা দায়িত্ব নেবেন, কিন্তু আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন, মানে যিনি রায়টা লিখেছেন, তিনি ওপেন কোর্টে তিনি যেটা বলেছেন যে মানে 2টো টার্ম থাকবে এবং বিচার বিভাগের লোকজনকে সংশ্লিষ্ট না রাখা ভালো হবে। এখন যেহেতু এটা একটা ওপেন কোর্টে আছে, মানে অবজারভেশন আছে, রুলিং আছে যে বিচারপতিদেরকে বাদ দিয়ে করতে হবে। ইন দ্যাট কেস যদি সব পলিটিক্যাল পার্টিগুলো আমরা যদি কনসেনসাসে পৌঁছি যে প্রফেসর মোহাম্মদ ইউনূসই হবেন আমাদের পরবর্তী কেয়ারটেকার গভর্নমেন্ট, তো এতে তো কোনো দোষ নাই। অনেক ধন্যবাদ, আমাদের কাছে একদমই স্পষ্ট। অনেক ধন্যবাদ, আপনি একদম স্পষ্ট করেছেন, আমরা একদম স্পষ্ট করেছেন। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যদি আদালতের রায় ওইভাবে চলে আসে, আমরা বুঝতে পেরেছি। কিন্তু এখানে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যাই, সেটা হচ্ছে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, তিনি একটা তার নিজস্ব ফেসবুক পাতায় লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পাতা তো নিজস্বই হয়, অনেরও হয় না, আপনার ফেসবুক আমি চালাতে পারি। সেখানে তিনি লিখেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো 2 বছর ক্ষমতায় থাকার একটা সম্ভাবনার জায়গা তিনি দেখতে পান। আরো অনেক কিছু লিখেছেন, প্রধানের কথা সাবেক ইকবাল করিম ভূঁইয়া তিনি বলেছেন, যা আমি আবার মনে করে দিই, আপনারা সবাই পড়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে, তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা আছে। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং শক্তি সঞ্চয়ের উপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে 1/11 পুনরাবৃত্তি হবে। কে ব্যর্থ হয়? বিএনপি। যদি আবার বলি লাইনটা, যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে 1/11 পুনরাবৃত্তি ঘটবে। এটা তিনি বলেছেন, সে তার নিজস্ব বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ, দীর্ঘ বছরের পর বছর তিনি রাজনীতি দেখেছেন বাংলাদেশে, তিনি একান্ত নিজস্ব ব্যক্তিগত বিশ্লেষণ বলেছেন। গোলাম মাওলা রনি, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনেকবার আমরা শুনে ফেলেছি, সকল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। হাসলে হবে না, আপনি বলেছেন, আপনি এখন বলেন নাই, আপনি আগে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কার জায়গা আছে। আপনি না, অনেকে আর সাথে বসেছে, তৃতীয় মাত্রা উপস্থাপক বলেছেন, জিল্লুর রহমান বলেছেন যে হবে না, মানে এখন আপনার কি মনে হয় যে নিশ্চিত? আমি প্রথমত হলো কি যে এখানে
ইন্ডিয়া উইন্স ফ্রিডমে মাওলানা আবুল কালাম আজাদ অসাধারণ সুন্দর একটা কথা বলেছেন যে আমি আমার শক্তি সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি পাকিস্তান নামক রাষ্ট্রটি যেন না হয়, কিন্তু যেহেতু সেটা হয়ে গেছে আমি ঠেকাতে পারি না। আমি এই রাষ্ট্রটির কল্যাণ কামনা করি। আমার কাছে এখন যেটা ব্যক্তিগতভাবে একেবারে সেই গত 1 বছর যাবতীয় মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পণ্ডিত ব্যক্তি। তার 3G থিওরি নিয়ে সারা দুনিয়ায় গবেষণা হয়, তাকে নিয়েও গবেষণা হয়। আমাদের বাংলাদেশের মানুষের সঙ্গে তার অ্যাডাপশনটা ওই পর্যায়ে আসে না, আমরা তাকে বুঝতে পারি না, তার যে ইন্টেলেকচুয়াল লেভেলটা। তো তিনি প্রথম যেদিন এয়ারপোর্টে নেমেছেন তিনি বলেছেন, আপনারা আমাকে এনেছেন, আমার কথা শুনতে হবে। তো এই যে আমার কথা শুনতে হবে, তিনি কিন্তু কৌশলে তার কথা আমাদেরকে শুনিয়ে ছাড়ছেন। কিন্তু আমরা যারা বুঝছি না বা তাকে আন্ডারস্টিমেট করছি, তারা যার যার মতো বিভিন্ন রকম কথাবার্তা বলছে। কিন্তু তিনি তার যে অভীষ্ট কাজগুলো, তার একটা কাজকে সেনাবাহিনীর বিচার, চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেওয়া, এরপরে শেষে ওই রোহিঙ্গাদেরকে জন্য একটা করিডর স্থাপন করা থেকে শুরু করে উনি এই 14 বার বিদেশে যাওয়া থেকে শুরু করে যা কিছু করেছেন, সারা বাংলাদেশ চেষ্টা করেছে যে উনি যেন এই কাজগুলো না করেন। আমরা যদি নিজেরা একটা মানে পুতা এনে পাটার উপর নিজেদের মাথা রেখে নিজেরা যদি গুতে ওনাকে বলি যে স্যার আপনি কাজটা করেন না, ওনাকে আমি যতটুকু বুঝেছি উনি সেই কাজটা করবেনই। তো উনি আর এই যে 14 মাস ওনার যে একটা ক্যারেক্টারিস্টিক এসেছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে মনে হচ্ছে যে ওনার অপূর্ণ যে কাজগুলো যেগুলো এখন উনি হাত দেননি। উনি প্রথমে বলেছেন একটা রিসেট বাটন, উনি চাপ দিয়েছেন, ফলে সেই রিসেট বাটন উনি যতক্ষণ ওনার মানে শক্তি আছে, সামর্থ্য আছে, উনি সেই রিসেটের কিছু একটা করে ছাড়বেন। আর সেকেন্ড থিং হলো উনি এই সংস্কার আগে, তারপরে বিচার, তারপর নির্বাচন, এই কাজটি এই যে শুরু করেছেন সেনাবাহিনীর বিচারের মাধ্যমে, তারপর শেখ হাসিনার বিচার চলছে। তো কাজেই আমরা যা কিছু ওনাকে নিয়ে কল্পনা করছি, ফেরপরে নির্বাচন কল্পনা করছি, যা কিছু করছি, এটা আমাদের আসলে এক ধরনের ইলুয়েশন। আমরা যেমন আমাদের ছেলে মারা গেছে, বাবা মারা গেছে, আমরা চাই যে কবর থেকে উঠে আসুক, এরকম আমরা অনেক কিছু কল্পনা করছি। কিন্তু উনি কিন্তু এ যাবৎকালে গত 14 মাসে ওনার একটা কথা থেকে উনি এক সুতো উনি বিচ্যুত হননি। তো সেই দিক থেকে আমি বলার চেষ্টা করেছি যে ওনাকে আমি যতটুকু বুঝেছি তাতে কোনো হিসাবে আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় না ইন টার্মস অফ তার দিক থেকে গেল এক। 2 নম্বরে যেটা বলছি যে এখন দেশের যে আইন শৃঙ্খলা অবস্থা যা কিছু আছে, সেক্ষেত্রে যদি নির্বাচন হয়, তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যেটি আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এটা এফোর্ড করতে পারবে না। যেখানে ডিসি সাহেব সেখানে সমন্বয়কদের ভয়ে, জামাতের ভয়ে, বিএনপির ভয়ে, যার যেখানে ক্ষমতা থর থর করে কাঁপছে, যেখানে বিএনপি 10-12 জন প্রতিদ্বন্দ্বী একে অপরের মৃত্যু কামনা করছে যে এটা যদি আগে মরে যায়, এটার মাজা ব্যথা হয় না কেন, এটার গজব নাজিল হয় না কেন, এরকম এক একজন আরেকজনের বিরুদ্ধে তাবিজ কবাজের জন্য অনেকে কামরূপ কামক খাওয়ার চেষ্টা করছে। যেমন একজন যুবক প্রার্থী আছে, তার এগেনস্টে একটা বুড়া প্রার্থী আছে, তো সে আশা করি বুড়ে এতদিন জীবিত আছে এখানে। তো এই অবস্থার মধ্যে এই যে বাকি 3-4 মাসের মধ্যে আমি এর মধ্যে কোনো বান বা এর মধ্যে কোনো তাবিজ কবাজ বা হঠাৎ করে জাদুকরি কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা দেখছি না। সেই ক্ষেত্রে ইকবাল করিম ভূঁইয়া যে কথাগুলো বলেছেন আমি তার সঙ্গে একমত করি না, আবার দ্বিমত পোষণ করি না। আপনার সময় সংক্ষিপ্ত এই জন্য আর কি। ইকবাল করিম ভূঁইয়ার ব্যাপারে মন্তব্য শুনতে চাই। আমি যেটা বলতেছি যে উনি যে কথাটা বলতে চাচ্ছেন, উনি এখানে দুটো জিনিস ইন্ডিকেট করেছেন। ফার্স্ট থিং হলো যে এই সরকার আরও 1-2 বছর থাকবে। দিস ইজ ওনার ফার্স্ট প্রেডিকশন, 1 থেকে 2 বছর থাকবে। উনার ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছেন। হ্যাঁ, তো 1-2 বছর যেভাবে থাকবে আমার কাছে আই ডিসঅ্যাগ্রি। এখানে 1-2 বছর এরকম অবস্থা থাকবে, বাট এই সরকার নয়। দিস ইজ দ্য ফার্স্ট থিং। বিকজ এই সরকারের মধ্যে ভিতরে বাইরে তারা নিজেরাই চলে যেতে চাচ্ছেন, মানে কেউ হ্যাপি না। তো এখানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখতে চাচ্ছি বা তাকে প্রেসিডেন্ট বানাতে চাচ্ছি, তাকে তত্ত্বাবধায়ক প্রধান বানাতে চাচ্ছি, কিন্তু আসলে উনি কি চাচ্ছেন এটা কিন্তু আমরা একবারও জানি না। এইগুলো একটা। ফলে এই সরকার সম্পর্কে ওনার যে ধারণা, এরপর উনি মনে করছেন যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, এটা আই ডু নট অ্যাগ্রি। এখানে দেয়ার আর ম্যানি ব্যাড গেমস, যেই ব্যাড গেমগুলো করে নেই। এরপর উনি যেটা ইন্ডিকেট করছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, আসার পরে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ নামবে এবং অশান্তির সৃষ্টি করবে, এবং সেটা যদি তারা ডান্ডা হাতে শক্ত হাতে দমন করতে না পারে তাহলে সেই সরকার 6 মাসও টিকবে না। মানে এই কারণে আমি ডিসঅ্যাগ্রি করি তার এই প্রেডিকশনগুলোর সাথে। ডক্টর আসিফ জামান রিপন, আপনার কি মনে হয় আসলে তার এই? ধন্যবাদ আপনাকে। আমার কাছে যেটা মনে হচ্ছে উনি
দুভাবে বলতে চাই, মুদ্রা তো দুই পিঠ থাকে। একটা পিঠ হচ্ছে মানে ওনার এই ভাষণটার ব্যাপারে একটা ব্যাখ্যা হচ্ছে যে উনি দূরদর্শী মানুষ। কীরকম? উনি ধরে নিয়েছিলেন 14 সালের পরে আওয়ামী লীগ বেশ কিছুদিন পরে থাকবে, ধরে নিয়েছিলেন, কারণ তখন উনি সেনাপতি ছিলেন। তো সেনাপতি থাকা অবস্থায় 154টি আসন যদি মানে আনইলেক্টেডলি যদি গভর্নমেন্ট ফর্ম করে ফেলে, তো ওই গভর্নমেন্টে তো থাকবে, এটা তো ওনার বোঝার কথা না, বোঝার কথা না। এমনি একটি নির্বাচনে উনি সেনাপতি থাকা অবস্থায় সোজা কথা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে উনি সাহায্য করেছেন। শেখ হাসিনার ফ্যাসিজমের যে উত্থানটা ঘটলো সেটার সূচনা লগ্নে ওনার একটা বড় ভূমিকা ছিল ইকবাল করিম ভূঁইয়ার। কীরকম? উনি যদি বাংলাদেশের নির্বাচনটা কিভাবে হওয়া উচিত এটা সংবিধানে উল্লেখ করা আছে। নির্বাচন কম্পিটিটিভ হবে, প্রতিযোগিতাপূর্ণ হবে, জনগণ তার ইচ্ছা অনুযায়ী প্রতিনিধি বাছাই করে নেবে। যেই নির্বাচনটার মধ্যে আর প্রতিদ্বন্দ্বী থাকলো না, 154 জন হওয়ার মধ্যে একটা সরকার গঠন করা নিশ্চিত হয়ে যায়, সেই ধরনের একটি নির্বাচনে সেনাবাহিনীকে নামিয়ে রাষ্ট্রের অর্থ নষ্ট করা, এটার জন্য একটা বরাদ্দ হয়, এই কাজটা করা ওনার জন্য একেবারেই ঠিক হয়নি। এটা হলো একদিক। কিন্তু আবার উনি মনে করছেন ঠিক হয়েছে ওনার ওই ভূমিকাটি, হাসিনা গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়াটা ঠিক হয়েছে এই কারণে, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে হাসিনা গভর্নমেন্ট ধানাই পানাই করে ইন্ডিয়ান সাপোর্ট নিয়ে থাকবে, সেই জন্য উনি সাপোর্ট দিয়েছেন। তাহলে সেই হিসাবে ওনার একটা মোটামুটি দূরদর্শী মানুষ বলা যায়, সেই হিসাবে বলা যায়। এখন কথা হচ্ছে কি যে উনি বাদ বাকিগুলো যা বলেছেন, উনি কি এটার উত্তর দিতে পারবেন যে ওনার আমলে যে গুণখুমগুলো হয়েছে, শেখ হাসিনা আমলে যে গুণখুমগুলো হয়েছে, এবং ওনার সেনাবাহিনীর কর্মকর্তাদের কাউকে শেখ হাসিনা অ্যাবিউজ করেছে, অর্থাৎ তাদেরকে ব্যবহার করে তাদের খুনি বানিয়েছে, যেটা ওনার ফেসবুকের মধ্যে উনি এর আগেরবারও লিখে মানে হতাশা প্রকাশ করেছেন। তো হতাশা প্রকাশ করার তো কোনো ব্যাপার নাই। ক্যাপ্টেনের কাজ কি, লিডারের কাজ কি? আমি ডিরেকশন দিচ্ছি এভাবে, আমি প্রতিষ্ঠানটা এভাবে চালাতে চাই, এভাবে চালাতে পারছি না, আমি গিভ আপ করবো। আপনি আমাকে চা অফার করেছেন, চাটা ঠান্ডা হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী না, আমি এটা খাবো না, কিন্তু আমাকে ঠান্ডা চাটা খেতেই হবে, এমন কোনো কম্পালশন তো নাই। ইকবাল করিম ভূঁইয়া সাহেবের ওনার ফেসবুক স্ট্যাটাস নিয়ে আপনি কথা বলছিলেন। উনি যদি 14 সালে যদি শেখ হাসিনা নির্বাচনকে যদি না করতে পারতেন, যেটা বললাম ক্যাপ্টেন, তিনি ইচ্ছা করলে বলতে পারতেন যে না এইটা আমি সাপোর্ট করছি না, আপনি আমার আর্মি অফিসারদেরকে এইভাবে অ্যাবিউজ করতে পারেন না, আপনি আমার অফিসারদেরকে খুনি বানাতে পারেন না। উনি নিজের স্ট্যাটাস, আমি ওনার স্ট্যাটাসের বরাতেই বলছি, উনি এগুলোতে খুব হতাশা প্রকাশ করেছেন, উনি এটা সমর্থন করেন নাই, কিন্তু উনি কুইট করেন নাই, ওই পথটা আঁকড়ে ছিলেন। এটা খুবই মানে অনেকে পথটা আঁকড়ে থাকেন, ওনার এই পথটা আঁকড়ে থাকাটার কারণে ভদ্রলোকের প্রতি মানে আমার সত্যি সেইভাবে মানে আমি খুব ইমপ্রেসড হলাম না, গেল এক। 2 নম্বর হচ্ছে যে এখন উনি অনেক ভালো ভালো কথা বলছেন, এই কথাগুলো উনি আগে বলেন নাই। আর উনি যে মানে ন্যাশনাল গভর্নমেন্টের কথা বলেছেন, উনি বলেছেন এটা হবে ওটা হবে ইত্যাদি। আমি যেটা বলতে চাই, এত হতাশা প্রকাশ করার কোনো কারণ নাই। বাংলাদেশের নির্বাচনটা খুব জরুরি, নির্বাচন না হলে বাংলাদেশ ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। আর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উনি একটা কথা বলেছেন, আমি সেই মানে উনি রিসেট বাটনের কথা বলেছেন, যে ইউনূস সাহেব রিসেট বাটনের কথা, ইয়েস, রিসেট বাটনটা করাটা খুব জরুরি। এই যে স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনার যেই জায়গায় 15-16 বছর যে জায়গায় নিয়ে গেছিল, লুণ্ঠনের অর্থনীতি করে ফেলেছিল, গুমের রাজনীতি করে ফেলেছিল, অনির্বাচিতভাবে থেকে নিজেকে নির্বাচিত প্রধানমন্ত্রী দাবিদার করা, এই ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হলে, রাজনীতিতে পরিবর্তন করতে হলে, যেই আমাদের ছেলেরা যে জীবন দিয়েছে, 134টি শিশুর জীবন গিয়েছে, এইটার যে একটা অ্যাসপিরেশন মানুষের মধ্যে যে একটা প্রত্যাশা জেগেছে, ওই প্রত্যাশার জায়গাটায় রাষ্ট্রকে পৌঁছাতে হলে, রাষ্ট্রের চরিত্র গণতান্ত্রিক করতে হলে রিসেট বাটনে টিপ দিতেই হবে নতুন রাজনীতি শুরু করার জন্য। এক, উনি বিচারের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, নির্বাচনের কথা বলেছেন, যেগুলো করতে অনেক বিলম্ব হবে, 2 বছরের যে কথাটা বলেছেন যে বিলম্বিত হতে পারে। আমি মনে করছি বিচার হচ্ছে, বিচার অলরেডি স্টার্টেড, চলমান, গুড, খুব ভালো সাইন। সংস্কারও হচ্ছে, পলিটিক্যাল পার্টিসগুলো অ্যাগ্রি করেছেন, অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, প্রেসিডেন্টের মেয়াদ, ভারসাম্য, নানা বিষয়গুলো নিয়ে এগ্রিমেন্ট হয়েছে, সবাই স্বীকৃতি হয়েছেন। সুতরাং সংস্কারও হচ্ছে, নির্বাচন হবে, নির্বাচিত সরকার হলে এগুলো বাস্তবায়ন করা হবে। সুতরাং আমি কোনো সংকট দেখছি না, এবং সংকট দেখতে চাচ্ছি না। আমি চাই বাংলাদেশের মানুষ সমস্ত সংকটগুলোকে ইতিপূর্বে যেমন এড়িয়ে গিয়েছে, জয় হয়েছে, বাংলাদেশের মানুষ সংগ্রামে তারা জয় হবেন। সংগ্রামে জয় হওয়ার পরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নতুন অভিমুখে রওনা করবে ইনশাল্লাহ। 2টা লাইন।
প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস যে মেহেদী হাসানের সাথে বক্তব্য দিয়েছেন তার প্রতিটি শব্দ আমি স্মরণ করতে চাই। তিনি যেটা বলেছেন, মেহেদী হাসান যেটা বললো যে জনগণ তো চায় যে আপনি কালকে ইলেকশন দেন। তিনি বলছেন যে এটা তো জনগণের একটা পক্ষ, আর একটা পক্ষ যে আমাকে 5 বছর চাচ্ছে, 50 বছর থেকে যেতে বলছে। ফলে আমি তার ওনার এই কথাটি খুব গুরুত্ব সহকারে নিতে চাই যে এটা ওনার মনের মধ্যে গেঁথে গিয়েছে যে একটা বিশাল জনগোষ্ঠী তাকে চাচ্ছে। 2 নম্বর হল ইকবাল করিম ভূঁইয়া, উনি শেখ হাসিনার পতনের আগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ঝুঁকি নিয়েছেন, মারাত্মক ঝুঁকি নিয়েছেন। তো কাজে 3 তারিখের পর তখন কেস ডিসাইডেড, কোর্স ডিসাইডেড, ওটা বলছি যে ঝুঁকি নিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে ওনার একটা আশা থাকতে পারে, বা আমরাও মনে করেছিলাম যে ইকবাল করিম ভূঁইয়া উপদেষ্টা মণ্ডলীতে জায়গা পাবেন, কিন্তু যে কোনো কারণে হোক তার জায়গা দেওয়া হয়নি। আবার কয়েকদিন আগে দেখলাম যে এই পরিবর্তন হবে, তাকে নেওয়া হবে। এখন উনি যে সূত্র দিয়েছেন যে আরও 2 বছর থাকবে, তাহলে সেই 2 বছর যদি থাকে ভালো, তাহলে আমাদের আর ওনার যাই হোক না কেন ইকবাল করিম ভূঁইয়া সাহেবের জন্য একটা নতুন অপরচুনিটি তৈরি হলেও হতে পারে। অনেক